থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্রিল চার্জারের নতুন সংযোজন। এখন আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস কিনে আমাদের সাপোর্ট করতে পারেন আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর জন্য। কমেন্ট বক্সে গিয়ে একেবারে ডান দিকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন নিজেদের সাধ্য মতন। ধন্যবাদ। নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের কাহিনী গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের লেখক অভিক সাহার কলমে রক্তাক্ত রাজপথ। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপন ঘোষ, মুখ্য ভূমিকায় বর্ণালী, দিব্যেন্দু গোস্বামী, সোমদর্শী, সৌরভ রায় এবং প্রিয়নাথ মুখোপাধ্যায়। শব্দ সংযোজনে দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক অভিক সাহার কলমে রক্তাক্ত রাজপথ। টকি হাউসে নতুন কি ছবি চলছে সেই নিয়ে রুদ্রপ্রিয়র মাথা ব্যথা কখনোই থাকে না, কিন্তু বৌঠান অত্যন্ত জোর করার ফলেই হয়তো আজ আমাদের যেতেই হবে। সকাল সকাল বৌঠান চায়ের পেয়ালা সযত্নে রেখে বলল, এই ঠাকুরপো, বলছি আজকে নাকি শুনলাম নতুন একটা বায়োস্কোপ এসেছে টকি হাউসে। বৌঠানের এহেন কথা শুনেই রুদ্রকে দেখলাম চায়ের কাপ হাতে তুলে অন্যদিকে মুখ করে পান করতে আরম্ভ করল। বুঝলাম বৌঠানের কথার দিক নির্ধারণ করেই গোয়েন্দাবাবু মুখ সরিয়ে নিয়েছেন। আমি বললাম, হ্যাঁ তো তেমনটাই তো শুনেছি, কেন বলো তো? না, আসলে অনেক দিন ধরে তো বাড়িতেই রয়েছি, মনটা একটু হালকা করার জন্যে যদি একবার যাওয়া যেত। আমিও সেই সঙ্গে জুড়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ বেশ তো রুদ্র, যাওয়া হবে নাকি? রুদ্রপ্রিয় তখনও নিজের নীরবতা পালন করে চলেছে। বৌঠান তার মুখ পানে অনেকক্ষণ চেয়ে থাকতে থাকতে এবার হয়তো ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রুদ্রপ্রিয় কিছুই উত্তর দিচ্ছে না। দীর্ঘ নীরবতা চলছে বটে, তবে সে কিন্তু চা খাওয়া বন্ধ করেনি। সম্পূর্ণ চা গলধকরণ করে এবার রুদ্র বলল, চিনি একটু কম হয়েছে। আমি অনেক চেষ্টা করে নিজের হাসিখানা থামালাম। রুদ্রপ্রিয় যে এরকম একটি উত্তর দেবে সেটা আমার প্রত্যাশার বাইরে ছিল। বৌঠান দ্রুত বেগে বেরিয়ে গেল সেখান থেকে। তার রাগ যে অনেকাংশে বেড়েছে সেটা যথেষ্ট অনুমেয়। রুদ্রপ্রিয় এবার আমার দিকে হালকা হেসে বলল, তোমার যাওয়ার ইচ্ছে ছিল নাকি? না না, আমার ইচ্ছে থাকা না থাকার উপর কিছুই যায় আসে না। বৌঠানের খুব মন করছে সেই জন্যই বললাম। আসলে ওই জিনিসটা আমার ভালো লাগে না বৃশ্চিক। আমি আমার রহস্য, কেস সলভ এইসব নিয়েই মেতে থেকে তৃপ্তি অনুভব করি। সেটা তোমার চাইতে ভালো কে জানে বলো? তবে বর্তমানে কিন্তু আমাদের শহরে তেমন একটা কোলাহল নেই। কোলাহল নেই বলাটা হয়তো ঠিক নয়, আছে সেটা অবশ্যই। দৈন্য, ক্ষুধা, তৃষ্ণা এই জিনিসগুলোর অভাব না মিটলে কোলাহল থাকবে। আমি সেই কোলাহলের কথা বলছি না, আমি বলছি শহরের দুষ্কর্মের কথা। হ্যাঁ, ইদানিং খবরের কাগজ দেখে সেই সম্বন্ধে আন্দাজ হয়েছে বটে। তবে একটা কথা সত্যি যে তোমার কারণে এই বিষয়গুলোর অনেক মীমাংসা হয়েছে বটে। রুদ্র আমার কথা শুনে কোনো উত্তর দিল না এবং তার মুখেও কোনো উজ্জ্বল ভাব ফুটে উঠল না। সম্ভবত আমার এই প্রশংসা সে গ্রহণ করেনি। যাই হোক, আপাতত বায়োস্কোপের চিন্তাভাবনায় যবনিকা পতন হয়েছে সেই নিয়ে সন্দেহ নেই। সন্ধ্যাবেলা রুদ্রপ্রিয় আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তাড়াতাড়ি ওঠো তো বৃশ্চিক। আমি ঘুম কাতর কণ্ঠে বললাম, কেন, কি ব্যাপার? রুদ্র মিহি কণ্ঠে বলল, তোমার বৌঠানের আবদার মেটাতে না হয় যাওয়াই যাক, তুমি রাজি তো? ঘুম থেকে উঠে ব্যাপারটা স্বপ্ন দেখছি নাকি সত্যিই ঘটছে সেই নিয়ে কিছুক্ষণ দ্বিধায় ছিলাম আমি। তারপর ব্যাপারটার সত্যতা বুঝে একটু হেসে উঠে পড়লাম। যাক,
রুদ্র যে বৌঠানের কথায় রাজি হয়েছে সেটাই আমার কাছে পরম প্রাপ্তি। যদিও সকাল থেকে মুখ বেজার দেখতে দেখতে হয়তো ওর মন গলেছে। কথা মতো আমরা প্রতিমার শখ পূরণ করার উদ্দেশ্যে বেশ ভালোভাবেই উপভোগ করলাম বায়োস্কোপ। রুদ্রর মন ভরেছে কিনা বলা যায় না, তবে বৌঠানের অভিব্যক্তিতে বুঝলাম তার বেশ মনে ধরেছে। আমার মতামত নিয়ে না তো পাঠকগণ চিন্তিত, না তো আমি। সেখান থেকে বেরোবার সময় বেশ হইহুল্লোড় হচ্ছে দেখে আমি আর রুদ্রপ্রিয় আওয়াজ লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গেলাম। একটু এগিয়ে যেতেই আমরা চোখের সামনে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। একজন বৃদ্ধ লোককে রাস্তার মোড়ে খুন করে ফেলে রাখা হয়েছে। তার গলার নলি বরাবর একটা ধারালো কিছু চালিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে রক্তের প্লাবন ধারা বইছে, আর ক্ষত এতটাই গভীর যে দেখলে শরীরে শিহরণ জাগতে বাধ্য। ঘাড়টা একটু বেশি যেন বেঁকে রয়েছে বাম দিকে। রুদ্র লোকটির মুখের দিকে তাকিয়ে বলল, ঋষিক, এই ভদ্রলোককে আমি চিনি। ভদ্রলোক একজন বড় মাপের ব্যবসায়ী, কিন্তু এত বড় মাপের লোককে এইভাবে প্রকাশ্যে হত্যা করে খুনি চলেই গেল, অথচ কেউ লক্ষ্য পর্যন্ত করল না। পাশ থেকে একজন উত্তেজিত জনতা বলে উঠলেন, না মশাই, এখানে খুন করা হয়নি ওনাকে। একটা গাড়ি যাওয়ার পথে এইভাবে ফেলে চলে গেছে। গাড়ি? আচ্ছা, সেই জন্য ঘাটটা বাঁ দিকেই বেশি ঘেঁষে গেছে। হ্যাঁ। আচ্ছা, কি গাড়ি কেউ দেখেছেন আপনাদের মধ্যে? গাড়ি তো অত কেউ লক্ষ্য করেনি, তবে ভীষণ জোরে গিয়েছিল বোধ হয়। সেটা তো আমারও অনুমান বলছে। আমি বললাম, রুদ্র, পুলিশের কাছে খবর নিশ্চয়ই গেছে। আমাদের এখানে থাকার এখন বিশেষ দরকার আছে বলে মনে হয় না। ওদিকে বৌঠা নিশ্চয়ই আমাদের চিন্তায় পড়েছে। রুদ্রপ্রিয়ের এবার যেন হুঁশ ফিরল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, এই ঋষিক, তুমি যাও যাও, আমিও একটু বাদে আসছি। আমি সেই ভিড় ঠেলে কোনো মতে বাইরে বেরিয়ে এলাম। ভিড়ের বাইরে বেরিয়ে দেখি বৌঠান একলা বসে রয়েছে একটি গাছ তলায়। আমি তার দিকে অগ্রসর হয়ে বললাম, কি হয়েছে বৌঠান? এমন শুষ্ক দেখাচ্ছে কেন মুখ? বৌঠান ভয়ের তো স্বরে বলল, আমি একবার উকি দিয়ে দেখেছি, তারপর থেকে আমার না কেমন গা গুলোচ্ছে। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বলে আমি আবার ভিড়ের মধ্যে ঢুকে রুদ্রপ্রিয়কে বললাম, এই রুদ্র, আমি কি বৌঠানকে নিয়ে বাড়ির দিকে রওনা দেব? ডেড বডি দেখে তার শরীর খারাপ করছে। রুদ্রপ্রিয় তখন দেহটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। আমার কথা শুনে শুধু একটা শব্দ করল। আমি সেই ভিড় সরিয়ে আবার বাইরে বেরিয়ে এসে বৌঠানকে নিয়ে একটা ট্যাক্সি ধরলাম। না, রুদ্রপ্রিয় বোধ হয় এই কেসে আবার জড়িয়ে পড়বে। আমার সেখানে থাকাটা জরুরি ছিল, কিন্তু বৌঠানের যা শারীরিক অবস্থা তাতে এটা করাও জরুরি। সেই রাতে রুদ্রপ্রিয় যখন বাড়ি এসে পৌঁছল তখন রাত প্রায় 12টা বাজে। শুনশান ফাঁকা রাস্তায় রুদ্র এতক্ষণ কি করছিল কে জানে। রুদ্র বেশ ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসেছে দেখে বৌঠান তার জন্য খাবার বাড়ল। আমার আগে খাওয়া শেষ হয়ে গিয়েছিল বটে, কিন্তু আমার দু চোখে ঘুম আসছিল না। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে কেবলই ঘড়ির দিকে চোখ রাখছিলাম কখন দরজায় টোকা পড়ে আর রুদ্র ঘরে ফেরে। রুদ্র খেতে খেতে আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম সকল বৃত্তান্ত, এবং আমার আন্দাজ অনুযায়ী রুদ্রপ্রিয় এই কেসে জড়িয়ে পড়েছে সেটা নির্ভেজাল সত্য। রুদ্রপ্রিয় বলল, তোমরা বেরিয়ে যাওয়ার পর ইন্সপেক্টর সুপ্রভাত বাবু সদল বলে এসেছিলেন। ওনার সঙ্গে খাতির খুব একটা না থাকলেও বলতে পারো মুখ চেনা থাকায় কিছুটা কথা বলতে পারা, এবং ওনার কথা শুনে যা মনে হলো আমাকে উনি এই কেসে পেলে ওনার সুবিধা হবে। সরাসরি না বললেও আমাকে পাশে থাকার কথা বললেন। যে লোকটিকে ওখানে আহত এবং মৃত অবস্থায় দেখলে তিনি হলেন ব্যবসায়ী নির্মাল্য কর্মকার। শাড়ির ব্যবসা আছে বেশ বড়সড়। কোথায় কোথায় তার ব্যবসা আছে সে সম্পর্কে বিশদে জানি না, তবে ওনার সাথে একবার আলাপ হয়েছিল একটি অনুষ্ঠানে। তখন আমার বয়স একেবারে অল্প। আমার ছেলেবেলার একজন শিক্ষক শ্রী জয়মাল্য বাগচির শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি সেখানে গিয়েছিলাম। স্যারের ছেলে বিলু আমারই বয়সী, তার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল। ওর ডাকনামটা মাথায় আসছে কেবল, কারণ ভালো নাম জানতাম না কখনোই। এখন সে ছোটবেলার বিলুকে দেখে আমি চিনতে পারবো কিনা কে জানে। তো যাই হোক,
সেখানে গিয়ে এই নির্মাল্য কর্মকারের সঙ্গে আমার পরিচয় হয়। যতদূর জেনেছিলাম আমার মাস্টারমশাই আত্মহত্যা করেছিলেন এবং সেই সঙ্গে তার স্ত্রী মাত্র 2 দিনের তফাতে শোকাতুর হয়ে মারা যান। এই ঘটনা বিলুকে একেবারে ভেঙে ফেলে। মাত্র 1 সপ্তাহের মধ্যে নিজের বাবা মাকে হারিয়ে ফেলে সে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। ওখানেই ওই নির্মাল্য কর্মকারের সঙ্গে আমার সাক্ষাৎ এবং কথাবার্তা হয়। এর বেশি আর কিছু না। পরে কখনো খবরের কাগজে হয়তো ওনার সম্পর্কে কিছু খবর বেরিয়েছে, কিন্তু সেগুলো অতটা উল্লেখযোগ্য নয়। রুদ্রপ্রিয় থামলে আমি বললাম, বুঝলাম। তারপর আর কি, তারপর বর্তমানের ঘটনায় ফিরে আসি। নির্মাল্য কর্মকারের বাড়িতে খবর দেওয়া হলো, হাসপাতালে খবর দেওয়া হলো ইন্সপেক্টর সুপ্রভাত কেসটার দায়িত্বে থাকবে। ওখানে উপস্থিত কেউই বলতে পারছেন না কোন গাড়ি থেকে লোকটিকে নিক্ষেপ করা হয়েছে। এখন আমাদের সেই নিয়েই সমস্যা, যে গাড়ি থেকে নির্মাল্যবাবুকে নিক্ষেপ করা হয়েছে সেই গাড়িটি কার। প্রত্যক্ষ সাক্ষী কাউকেই পাওয়া গেল না। আমাদের অনুমান গাড়ি থেকে ফেলে দেওয়ার আগেই তার গলা চিরে দেওয়া হয় এবং তারপর চলন্ত গাড়ি থেকে তার দেহটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। ঘটনাটা খুব দ্রুততার সঙ্গে করা হয়েছে, এই জন্যে লোকটির মাথা খুব বাজেভাবে রাস্তায় পড়েছে, ফলে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছিল অনবরত, আর কণ্ঠনালীতে যত দূর সম্ভব কোনো ধারালো ছুরি দিয়ে একেবারে সজোরে আঘাত করা হয়েছে। ভদ্রলোকের পরিবারের দাবি এর একটা বিচার করতে হবে। পুলিশ বিভাগ নিয়ে তার সন্তান অনবরত গালিগালাজ দিচ্ছেন, তবে সেগুলি সবই আমরা উপেক্ষা করে কাজে মন দিচ্ছি। এক্ষেত্রে পুলিশ বিভাগের কি করার আছে তেমন? পুলিশ বিভাগের কাজ নিয়ে তার ঘোর সন্দেহ আছে, কিন্তু আমাকে উনি অ্যাপয়েন্ট করবেন বলে মনে হচ্ছে না। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতেন তাহলে আমি কিন্তু পুলিশের সহযোগিতা ছাড়া সেটা করতে পারতাম না, সেটা হয়তো উনি আন্দাজ করেছিলেন। সেই জন্যই আমার সঙ্গে বিশেষ ভালো ব্যবহার করলেন না। আচ্ছা, তাহলে এখন তোমাদের পরবর্তী পদক্ষেপ কি? গাড়ি উদ্ধার পর্ব চলছে, সমস্ত জায়গায় পুলিশ অভিযান চলছে গাড়ি থামিয়ে। প্রত্যেকটি গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন দেখা যাক, অন্তত এর মাধ্যমে যদি কিছু পাওয়া যায় খুনির সন্ধান, তাহলে আমার আর কোনো উৎপাত সহ্য করতে হবে না, এই আর কি। সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে রুদ্রপ্রিয় এবং আমরা সকলে ঘুমিয়ে পড়লাম। আমার কিছু লেখার কাজ থাকায় আমায় বেশ কিছুক্ষণ জেগে থাকতে হয়েছিল। রুদ্র যে কথাগুলো বলল সেখানে কোথাও যেন একটা অতীতের আভাস আমি বুঝতে পারছিলাম। একটা সুস্পষ্ট ছাপ না হলেও যেন প্রতিটি ঘটনা কোনো না কোনোভাবে সম্পর্কিত রয়েছে। যাই হোক, নির্জন রাত হয়তো বড্ড ভাবায়, আর বিলম্ব করা উচিত হবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম রুদ্রপ্রিয় বাড়িতে নেই। সে বেরিয়েছে যে ঠিক কোথায় সেটাও ঠিক করে বৌঠান বলতে পারল না। আমিও অগত্যা ঘরে বসে বসে সিগারেট খেতে খেতে লেখার কাজ করছিলাম। রুদ্রপ্রিয় ফিরল একেবারে দুপুর বেলায়। তাকে দেখে আমার মনের মধ্যে পুঞ্জীভূত অবস্থায় থাকা চাপা আগ্রহগুলি যেন বেরিয়ে পড়ল। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, রুদ্রপ্রিয়, কি হয়েছে? কোনো খবর পেলে নাকি? রুদ্রপ্রিয় ক্লান্ত অবস্থায় ছিল বটে, তবে সেদিকে আমার খেয়াল তখনই হয়নি। একটু জিরিয়ে নিয়ে সে বলল, বৃশ্চিক, খুনের শেষ এখানেই নয়। আমি বিহ্বল দৃষ্টিতে বললাম, মানে আজকের ভোরবেলা আরেক ব্যক্তি খুন হয়েছে। তাকেও ফেলে রাখা হয়েছিল একটি রাস্তার ধারে। গলার নলি কেটে ঠিক একই উপায় অবলম্বন করে হত্যা করেছে খুনি। এই আহত ভদ্রলোক হলেন একজন ব্যবসায়ী, নাম সুনির্মল সামন্ত। কোনোভাবে কি ইনি নির্মাল্য কর্মকারের সঙ্গে সম্পর্কিত? আগে ঠিক সন্দেহ করেছ, ইনি নির্মাল্য কর্মকারের সঙ্গে সম্পর্কিত। দুজনে ভালো বন্ধু ছিলেন একসময় এবং বর্তমানে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে বন্ধুত্ব আগের মতন আর নেই। কিছু বিজনেস সম্পর্কিত কথাবার্তা ছাড়া দুজনের মধ্যে বর্তমানে তেমন একটা কথাবার্তা হয় না। তবে আগের রাতে নির্মাল্য কর্মকার আর আজ ভোরবেলা সুনির্মল সামন্ত, কিছু না কিছু সম্পর্ক এদের মধ্যে নিশ্চয়ই রয়েছে, নিঃসন্দেহে। সে তো বটেই, তবে সেটা কি আন্দাজ করতে পারছো? ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে আশ্চর্য হব না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। গতকাল কথা বলতে বলতে হঠাৎ করেই আমার মনে পড়ে গেল বিলুর কথা। আমার মাস্টারমশাইয়ের ছেলে, বলেছিলাম তোমায় মনে আছে?
তার সঙ্গে যদি একটু যোগাযোগ করা যেত ভালো হতো, কিন্তু সে আদৌ ওই শহরে থাকে কিনা সেটাও জানি না। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কেন, তাকে কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস না, এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওর সঙ্গে কথা বললে সেখান থেকেও কিছু জানা যেত। সবকিছুই উড়িয়ে দেখতে হবে ভায়া, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। বলে কথাটা শেষ করল না রুদ্রপ্রিয়। তারপর ফের বলল, যতদূর শুনেছি একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল ওদের। ও আচ্ছা আচ্ছা, তোমার মাস্টার মশাই কি ব্যবসায়ী ছিলেন নাকি? না না, উনি আদ্যপান্ত শিক্ষক ছিলেন, তবে ওনার বন্ধুত্ব ছিল নির্মাল্যবাবুর সঙ্গে। যাই হোক, আমরা নিজেদের আসল প্রসঙ্গে অবতরণ করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলবে তো? হ্যাঁ অবশ্যই, তবে খুব খারাপ লাগছে এটা ভেবে যে এত পুলিশি তৎপরতা সত্ত্বেও কোনোভাবে ওদের ধরা যাচ্ছে না কেন। আমি চুপ করে রইলাম কিছুক্ষণ। রুদ্রপ্রিয় দীর্ঘ নীরবতা ভেঙে বলল, যাই হোক, বিকেলের দিকে আমাদের একবার বেরোতে হবে বুঝলে, সুনির্মল সামন্তর বাড়িতে যেতে হবে। ইন্সপেক্টর সুপ্রভাতও থাকবেন বলেছেন। আচ্ছা রুদ্রপ্রিয়, এই বেলাতেও কি কেউ গাড়িটিকে দেখতে পায়নি? সকলের চোখের আড়ালে কি এবারেও ঘটনাটি ঘটেছে? দুর্ভাগ্যবশত সেটাই হয়েছে। আমরা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করেছি, আসলে অত ভোরবেলা কেউ ওইদিকে যাতায়াত করেন না, আর যে সময় গাড়ি যায় তাদের পক্ষে অতটা বোঝা সম্ভব কিনা জানি না। আশেপাশে দোকানগুলি খোলে বেলা করে, সেই জন্য আমাদের হাতে এই মুড়ি মুড়কি ছাড়া আর কিছু উচ্ছিষ্ট ব্যতীত কিছুই নেই বলতে পারো। রুদ্রর মুখ দেখে বুঝলাম সে যথেষ্ট চিন্তিত রয়েছে। সারা বিকেল ধরে সিগারেট ধরিয়ে অ্যাশট্রে ভরাট করেছে আর এক মনে ভেবেছে। বিকেলবেলা কথা মতো আমরা বেরিয়ে পড়লাম সামন্ত বাড়ির উদ্দেশ্যে। রুদ্রপ্রিয় ঠিকানা জানত বলে বাড়তি সুবিধে ওটাই ছিল। ইন্সপেক্টর সুপ্রভাত বাবু আগে থেকে উপস্থিত আছেন সেখানে। তিনি এগিয়ে এসে রুদ্রকে বললেন, রুদ্রপ্রিয় বাবু, আমি কথাবার্তাগুলো বলেছি প্রাথমিকভাবে, তবে আমার মনে হয় এই দুই মৃত ব্যক্তি অর্থাৎ সুনির্মল সামন্ত ও নির্মাল্য কর্মকারের মধ্যে কোনো একটা মিল খুঁজে বের করতেই হবে। দুজনে খুন একইভাবে একই মানুষ করেছে, এটাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমার জিজ্ঞাসাবাদ শেষ, আপনি নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কেমন? রুদ্রপ্রিয় হেসে বলল, হ্যাঁ সে তো বটেই, আপনিও চলুন না, একসাথে কথা বলা যাবে না হয়। আমরা দুজনে ইন্সপেক্টরের সঙ্গে প্রবেশ করলাম সামন্ত বাড়িতে। নির্মাল্য কর্মকারের বাড়িতে কি জিজ্ঞাসাবাদ হয়েছে সে সম্পর্কে আমি পাঠককে সরাসরি ওয়াকিবহল করতে পারছি না, কারণ গত রাতে আমি সেখানে উপস্থিত ছিলাম না। তবে সামন্ত বাবুর বাড়িতে যা কথাবার্তা হয়েছে তার সবটাই এখানে লিপিবদ্ধ করছি। সুনির্মল সামন্ত কত বড় ব্যবসায়ী ছিলেন এবং তার কিসের ব্যবসা ছিল সে সম্পর্কে আমি আগে জানতাম না। তবে শুনলাম উনার মশলার ব্যবসা রয়েছে, যেটি বর্তমানে খেই হারিয়েছে। একসময় হয়তো হাওয়া তাদের অনুকূলে চলছিল বটে, কিন্তু বর্তমানে বিবিধ প্রতিকূলতার জেরে তাদের ব্যবসায় সাময়িক অবনতি দেখা দিয়েছে। বসার ঘরে আমাদের একটি সোফায় বসতে বলা হলো এবং ঘরে প্রবেশ করলেন একজন বছর ৩০-৩৫-এর ভদ্রলোক। তিনি আমাদের নমস্কার জানিয়ে বললেন, নমস্কার নমস্কার, আমি ভূপতি সামন্ত। ইন্সপেক্টরের সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে, আবার করে। বুঝলাম ভদ্রলোক পরপর দুবার কথোপকথনে বিরক্ত অনুভব করছেন। রুদ্রপ্রিয় বলল, হ্যাঁ আমি জানি, কিছুক্ষণ আগে ইন্সপেক্টরকে আপনার উত্তর দিয়েছেন, কিন্তু আপনি একটু সহযোগিতা করলে আমাদের সুবিধাই হয় বই কি। ভদ্রলোক ভদ্রতার খাতিরে বললেন, আচ্ছা ঠিক আছে, বলুন কি জানতে চান। আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক ঠিক কেমন ছিল? বাবা একসময় ব্যবসা চালাতেন, এখন তার একমাত্র ছেলে রূপে সেটা আমার চালানো কর্তব্যের মধ্যে পড়ে। আমি নিজে চাকরি করতে চেয়েছিলাম এবং পেয়েওছিলাম একটি উচ্চমানের চাকরি, কিন্তু শেষমেশ সেটা করা হয়ে ওঠেনি ব্যবসার কারণে। আচ্ছা, সেই কারণেই কি আপনাদের ব্যবসার মান আগের চেয়ে নেমে গিয়েছে? ভূপতি সামন্ত রুদ্রপ্রিয়র দিকে ক্রূর দৃষ্টিতে চাইলেন। মনে হলো যেন একেবারে খেয়েই ফেলবেন উনি রুদ্রকে। তারপর বেশ রেগে মেগেই বললেন,
আমার গাফিলতি না বাবার গাফিলতি সেটা আপনি আমাদের ব্যবসা সম্পর্কে ঠিক না জেনে কিভাবে বলছেন? আর সত্যি বলতে নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় কি রুদ্রপ্রিয় গিরি? হয় না, এটা হয় না, জেনে রাখবেন সেটা। আমি আপনাকে বলছি, আমার বাবা এই ব্যবসার অধঃপতনের জন্য যথেষ্ট দায়ী। আপনি শান্ত হন। আপনার বাবার ভুল যাই থাকুক, এখন সেসব বাদ দিয়ে ওনার এরকম অস্বাভাবিক খুনের ব্যাপারে কিছু আলোকপাত করলে আমাদের অধিক সুবিধা হয়। কি আর বলবো বলুন তো, আসলে মাথা ঠিক থাকছে না। নিচে তো চলে গেলেন, আমাদের একেবারে সর্বশান্ত করে দিয়ে গেলেন। এখন আমাদের যে কি হবে সেটা কে জানে। আমি এখন আর কোথায় চাকরি বাকরি খুঁজবো বলুন তো? কেন, আপনার ব্যবসাপাতি নিলামে চলে গেছে নাকি? 2 মাস বাদে ওটাই হতে চলেছে। কিছু ভুল পদক্ষেপ মানুষকে কিভাবে সর্বশান্ত করে দিতে পারে রুদ্রপ্রিয় বাবু, সেটা আপনি ভাবতেও পারবেন না। অথচ সেই ভুল পদক্ষেপগুলি নেওয়ার সময় মানুষ তার গুরুত্ব বুঝতে পারে না। আপনি আপনার বাবার মৃত্যু নিয়ে খুব একটা শোকাহত নন তাহলে? শোকাহত এখন শুধু চুল কামিয়ে খরচ করে শ্রাদ্ধ শান্তি করতে হবে বলে, নইলে আমার কোনো ভ্রুক্ষেপ নেই যে উনি বাঁচলেন না মরলেন। ভদ্রলোকের পিতার প্রতি এরকম অশ্রদ্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে পড়লাম। রুদ্রপ্রিয় নিরাশ ভঙ্গিতে বলল, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। তবে একটা ব্যাপার আপনি জেনে রাখুন, আপনার বাবার খুনি আর গতকাল নির্মাল্য কর্মকারের খুনি কিন্তু একই ব্যক্তি। তাই আপনার দেওয়া কিছু তথ্য সেই ক্ষেত্রেও সাহায্য করতে পারে। দেখলাম ভদ্রলোকের মুখের ভাব বদলাতে শুরু করেছে। তারপর তিনি নিজের আওয়াজ একটু নামিয়ে বললেন, আচ্ছা তাই নাকি? এই ব্যাপারটা আমি শুনেছি বটে, কিন্তু মাথায় আসেনি। আসলে বাবার সঙ্গে আমার একেবারেই বনিবনা নেই, তাই খারাপ লাগা দেখানোটা লোক দেখানো হবে। আর আমি ভীষণ প্র্যাকটিক্যাল, ওসব পছন্দ করি না আমি। তবে নির্মাল্য কাকুর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল বরাবরের। আপনি ওনার বিষয়ে কি কি জানতে চান বলুন? অন্তত বাবার থেকে ওনার ব্যাপারে বেশি তথ্য আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা বেশ, তবে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনার বাবার সঙ্গে এতটা খারাপ সম্পর্কের কারণ কি? কারণ বলতে অনেক কিছুই। চাকরি করতে না দেওয়া, অপছন্দের মেয়ের সঙ্গে বাধ্য করে বিয়ে করা, আর বিদেশে যেতে বাধা দেওয়া। বলতে পারেন ওই ব্যক্তির জন্য আমার জীবনে মস্ত বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আচ্ছা বুঝলাম। নির্মাল্য বাবুর আপনি বেশ স্নেহধন্য, তাই তো? হ্যাঁ বলতে পারেন সেই রকমই। ওনার ছেলের সঙ্গে আপনার কি রকম সম্পর্ক? সম্পর্ক বলতে ব্যবসায়িক বন্ধু হওয়ার বহু আগে থেকেই আমার সঙ্গে বন্ধুত্ব। তবে এখন তো কোনো যৌথ কারবার কিছু হয় না, তাই একা সমস্ত সামলাতে গিয়ে হিমশিম খেয়ে ব্যবসার দুরবস্থা। ওদের মতন ব্যবসা আমাদের কোনো কালেই ছিল না। তবুও ছেলেটির মধ্যে একটু অহংকার ছিল না রুদ্রপ্রিয় বাবু। বরাবরের ভালো মানুষ এবং ভালো বন্ধু। আর ওর বাবা যথেষ্ট সজ্জন ব্যক্তি ছিলেন। আমি আমার বাবার চেয়েও বেশি ওনাকে সম্মান করি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যখন আপনার বাবা এবং নির্মাল্য বাবু যৌথ ব্যবসায় যুক্ত ছিলেন তখনকার কোনো খারাপ ঘটনা, মানে দুজনের সম্বন্ধেও কোনো এমন একটি ঘটনা যা আপনার এখনো মনে আছে? দেখুন, তখন তো তেমন আমি এইসব ব্যাপারে মাথা ঘামাতাম না। আর ব্যবসা বিষয়টির প্রতি আমার কোনো কালেই কোনোরূপ ভালোবাসা নেই। তাই আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া বড্ড কঠিন। ধরুন এমন কিছু যার জন্য আপনার বাবা এবং আপনার পরম প্রিয় নির্মাল্য বাবুকেও বলি হতে হচ্ছে এইভাবে। একটু কিছু মনে করার চেষ্টা অন্তত করুন। ভূপতি সামন্ত অনেকক্ষণ ধরে ভাবনার সরোবরে অবগাহন করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। নিরাশ ভঙ্গিতে বললেন, আমার বড্ড খারাপ লাগছে যে আমার ছোটবেলার কিছুই আমি আপনাকে বলতে পারছি না। কারণ বাবা আর নির্মাল্য কাকু আজকে নয়, বরং অনেক আগে ব্যবসায় একসঙ্গে যুক্ত ছিলেন। আর তাই সেক্ষেত্রে অত ছোটবেলার কোনো কাহিনী আমার মনে থাকার কথা নয়। আচ্ছা বুঝলাম, নিশ্চয়ই তখন কোনো বচসার জন্যই দুজনে ব্যবসা থেকে পৃথক হন, তাই কি? না না, কোনো ঝগড়ার জন্য নয়। তবে আমার মনে আছে সবটা বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছিল। বরং একটা কোনো বড় প্রজেক্টের শেষে তারা পৃথক হয়ে যান, এই আর কি।
আমার মনে হয় না এর বেশি আর কিছু বলে। ওই সময় শুধু আমার বাবা আর নির্মাল্য কাকুই নন, তখন মোহন কাকুও একসঙ্গে ব্যবসার কাজ করতেন। মোহন কাকু ইনি কে? আমার বাবার বন্ধু বলতে পারেন, 3 জনে মিলে অনেক বছর ব্যবসা করেছেন একসাথে। আর তারপর স্বভাবতই এরা পৃথক হয়ে যায় একে অপরের সাথে। কিন্তু জানেন তো, এখন আমার মনে পড়ছে ওরা কোনো একটা বিশেষ কারণেই পৃথক হয়েছিল। আপনি কি সেই কারণ সম্পর্কে কোনোভাবে অবগত আছেন? না রুদ্রপ্রিয়বাবু, আমার তো কিছুই জানা নেই বলতে গেলে। তবে মোহন সান্যাল অর্থাৎ ওই মোহন কাকু খুব একটা সুবিধার লোক কিন্তু ছিলেন না। আমার মনে হয় উনি কোনো সমস্যা সৃষ্টি করেছিলেন কোনো কাজে, তারপরেই ওরা পৃথক হয়ে যায়। দেখুন ভূপতিবাবু, আমরা আমাদের তদন্ত থেকে এটুকু বুঝতে পারছি যে কোনো না কোনোভাবে এরা সকলেই কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছে। আর সেই যুক্ত থাকার কারণ অনুসন্ধানে আমরা যথেষ্ট চিন্তিত। তবে সেটা খোঁজার আগেও প্রয়োজন নিরাপত্তার। যদি এমনটা হয় যে কোনো একটা নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে এনাদের মৃত্যু ঘটেছে, তাহলে মোহন সান্যাল বাবু এখন যথেষ্ট সংকটের মধ্যে রয়েছেন। সেখানে আমাদের ওনাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া প্রয়োজন। ঠিক ঠিক, কথাটা ঠিক। তাহলে ওনার ঠিকানা দিন, আমরা নিজেরা না হয় সেখানে ওনাকে সাবধান করে দিচ্ছি, আর একটা টেলিগ্রামও করে দেব। বেশ, ওনার ঠিকানা হলো... বলে ভদ্রলোক মোহন সান্যালের ঠিকানা দিলেন। জোড়াবাগানে ভদ্রলোকের বাড়ি। সেখানে আর আলাদা করে টেলিগ্রাম পাঠানোর দরকার হলো না। আমরা নিজেরাই গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেলাম। ভূপতি সামন্তকে নমস্কার করে বেরিয়ে আমরা সেই দিকে রওনা দিলাম। যাওয়ার পথে রুদ্র গাড়িতে বলতে লাগলো, বুঝলে বৃশ্চিক, বড় অবাক লাগছে বিষয়গুলো ভাবতে গেলে। আমরা নিশ্চিত নই আদৌ এখন মোহনবাবুর জীবন সংকটে আছে কিনা, তবে সাবধানের মার নেই। ওনাকে প্রোটেকশন প্রোভাইড করলে আমাদের হাতে খুনি নিজেই হয়তো ধরা দেবে। আমি একটু উদ্বিগ্ন হয়ে বললাম, খুনি নিজেই ধরা দেবে বলছো? যাদের কোনোভাবে ধরা যাচ্ছে না, শহরের বুকে এই নিয়ে 2টো খুন করে চলেছে তারা 24 ঘন্টার মধ্যে, তাদের থেকে এই হেন বোকামি তুমি আশা করো? রুদ্রপ্রিয় মৃদু হেসে বলল, অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা তো নিশ্চয়ই জানোই বন্ধু। তবে আমি কোনো কিছুই আশা করছি না, শুধু এনাদের মধ্যে কিছু মিল খোঁজার চেষ্টা করছি। বাকি আর কোনো কথা বলল না রুদ্রপ্রিয় এই যাত্রা পথ চলাকালীন। আমিও কিছুটা স্তম্ভিত হয়ে রইলাম এর মধ্যে। গাড়ি গন্তব্যে এসে পৌঁছালে আমি আর রুদ্রপ্রিয় নেমে পড়লাম। সঙ্গে সঙ্গে সুপ্রভাতবাবু নিজের পুলিশদের কিছু নির্দেশ দিতে দিতে নামলেন। নেমে রুদ্রপ্রিয়র উদ্দেশ্যে বললেন, দেখুন, আমি মোটামুটি একটা সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছি ইতিমধ্যেই সান্যালবাবুর বাড়ির সামনে। এখন ওনার সঙ্গে কথা বলে দেখা যাক। ইন্সপেক্টর বাড়ির দরজায় টোকা দিয়ে বলতে লাগলেন, মোহনবাবু আছেন? মোহনবাবু আছেন নাকি? মোহনবাবু আছেন? মোহনবাবু আছেন নাকি? কিছুক্ষণ পর দোতলা থেকে একজনের নিচে নেমে আসার পদশব্দ পাওয়া গেল। বুঝলাম কেউ আমাদের দরজা খুলতে এসেছে, কিন্তু দরজা খুলল না। তারপর সুপ্রভাত আরেকবার সজোরে করাঘাত করলেন দরজায়। এবার উপরতলা থেকে একটা বয়স্ক আওয়াজ ভেসে এলো, কে? আগে আমরা থানা থেকে এসেছি, মোহনবাবু আছেন নাকি? দাঁড়ান, আসছি। বুঝলাম কোনো এক বয়স্ক ভদ্রলোক নিচে নামছেন। আমি রুদ্রপ্রিয়কে বললাম, একটু আগেই কারো নিচে নামার শব্দ পেলাম বলে মনে হয় না? হ্যাঁ, পেয়েছি বটে। তাহলে তখন ওটা কে ছিল? ভূত বাদে অন্য কাউকেই সন্দেহ করছি। দরজা খুলে গেল। ভিতর থেকে 1 বছর 55 বয়সের ভদ্রলোক বেরিয়ে এলেন হাতে একটি হ্যারিকেন নিয়ে। তারপর বললেন, আপনারা পুলিশ? কি ব্যাপার? ব্যাপারটা বেশ জটিল মোহনবাবু, আপনার ঘরে ঢুকতে পারি? ভদ্রলোক আমাদের রাস্তা ছেড়ে দাঁড়ালেন দরজার পাশে। চারিদিক অন্ধকারে ডুবে রয়েছে ঘরখানি। মোহনবাবু বললেন, আসলে বাতি চলে গেছে, তাই হ্যারিকেন নিয়ে রয়েছি। আপনারা উপরে আসবেনই বা কি করে? কোনো সমস্যা হবে না,
আমাদের কাছে টর্চ আছে। বলে রুদ্রপ্রিয় চারিদিকে টর্চ ঘোরাতে লাগলো। তারপর বলল, আপনার কি কোনো কুকুর আছে মোহনবাবু? হ্যাঁ, কেন? আমরা ঢুকলাম, তার কোনো আওয়াজ পাচ্ছি না কেন? কোথাও আছে হয়তো আশেপাশে, বললেন মোহনবাবু। তারপর বললেন, আপনাদের আমার সঙ্গে দরকারটা ঠিক কি বুঝতে পারছি না, যদি একটু খোলসা করে বলেন। রুদ্রপ্রিয় হঠাৎ জোরে বলে উঠল, বৃশ্চিক, এদিকে একবার এসো। সুপ্রভাত বাবু, আসুন। আমরা ওর কথা শুনে ডান দিকের দেওয়ালের দিকে ছুটে গেলাম। সেখানে ওর টর্চের আলোয় একটি কুকুরের মৃতদেহ ধরা পড়েছে। আমি সেটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। কেউ বোধহয় কুকুরটার গলায় কোনো ধারালো কিছু চালিয়ে দিয়ে তাকে খুন করেছে। রুদ্র বলে উঠল, মোহনবাবু, আপনি একেবারে সুরক্ষিত নন। এই দেখুন, এখানে আপনার কুকুরকে খুন করে ফেলে রাখা হয়েছে। আপনার বাতি কোনো মানুষের হস্তক্ষেপে চলে গেছে, আর আমরা যখন বাড়িতে ঢুকছিলাম তখন সে আততা এখান থেকে পালিয়েছে। পদশব্দটা কোনো চার পেয়ে প্রাণীর ছিল না বৃশ্চিক। ভদ্রলোক রুদ্রপ্রিয়র উত্তেজিত কথাগুলো শুনে ছুটে গেলেন সেদিকে। তারপর কাঁদতে কাঁদতে বললেন, কে কে এমনটা করলো আমার সঙ্গে? আমি কার কি ক্ষতি করেছি? আমার একমাত্র বেঁচে থাকার সম্বল। বলে হাউমাউ করে কাঁদতে লাগলেন ভদ্রলোক। আমরা এবার চারিদিকে একটু ছুটে দেখলাম। আমি রুদ্রকে উদ্দেশ্য করে বললাম, রুদ্রপ্রিয়, এইদিকের জানালা খোলা, সম্ভবত এদিক দিয়েই পালিয়েছে খুনি। রুদ্র সেই দিকটা পর্যবেক্ষণ করল। কারো পালিয়ে যাওয়ার ফলস্বরূপ সেখানে একটি বুটের ছাপ বিদ্যমান। আমরা তাকে শান্ত করে নিচে বসার ঘরেই সোফার উপর বসালাম। আরও দুটি হ্যারিকেন একত্রিত করে সেগুলি জ্বালিয়ে আমরা বসলাম। মোহনবাবু কান্নায় ভেঙে পড়েছিলেন। তাকে শান্ত করে রুদ্রপ্রিয় বলল, মোহনবাবু, আপনার বাড়িতে আপনি কি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি, আর একটা চাকর রেখেছি। সে আসে সকালে, তারপর চলে যায় বেলার দিকে। আমি শুধু আমার ওই ভুলুকে সম্বল করে বেঁচে থাকি। আচ্ছা, বুঝলাম। দেখুন, আমি কোনো পুলিশের লোক নই। গত দুদিনে আপনার দুই বন্ধু নির্মাল্য কর্মকার এবং সুনির্মল সামন্ত পরলোক গমন করেছেন, এবং সেই সূত্র ধরে আপনার দিকেই খুনে আসছিল তার অভীষ্ট পূরণ লক্ষ্য করতে। ভদ্রলোক বড় বড় চোখ করে রুদ্রপ্রিয়র দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, ওরা মারা গেছে? কই, আমি জানি না তো। আগে হ্যাঁ, মারা গেছেন। গতকাল নির্মাল্যবাবু আর আজকে ভোরবেলা সুনির্মল সামন্ত, দুজনকেই খুন করে একটি চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপর। ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, এভাবে খুন করেছে ওদের? আচ্ছা আচ্ছা, আপনারা আমার খবর কি করে জানলেন? আপনাদের কে বললো যে ওরা আমাকেও টার্গেট করেছে? আমাদের সে খবর দিয়েছে ভূপতি সামন্ত, সুনির্মল সামন্তর ছেলে। উনি আমাদের সাহায্য না করলে আপনাকে আজ বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। ভূপতিবাবু জানিয়েছেন, শেষ যে ব্যবসার কাজে ওনার বাবা আর নির্মাল্যবাবু একসঙ্গে যুক্ত ছিলেন তাতে তারা বাদেও আপনার নামও ছিল। সেই ক্লুপেই আমরা এখানে ছুটে আসি, আর এসেই। বুঝেছি, দীর্ঘশ্বাস ফেলে বললেন ভদ্রলোক। তারপর বললেন, অনেক ফেলে আসা অতীত আছে, কিন্তু সেসব অতীতে আমাদের খুনের কোনো কারণ খুঁজে পাই না। এভাবে আমাদের খুন করে কার লাভ? রুদ্রপ্রিয় হালকা হেসে বলল, খুনের কারণ খুঁজে পান না বললে কি আর হবে মোহনবাবু? আপনি তো বললেন যে আপনার অতীতের পরিধি বেশ লম্বা, তাতে একটা না একটা অন্ধকার দিক নিশ্চয়ই ছিল। আচ্ছা, ঠিক কোন কারণে আপনার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নির্মাণে আপত্তি করেছিলেন ওরা দুজন? ভদ্রলোক এবার যেন একটু থমকে গেলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, মনোমালিন্য হয়েছিল আমাদের মধ্যে, যদিও তারপর বোধহয় ওরা দুজনেও আর একসঙ্গে কোনো কাজ করেনি। সুনির্মলের ব্যবসা ক্রমে ডাউন করে, আর নির্মাল্য মোটের উপরে বেশ ভালোই ছিল। আমার তো একলা জীবন,
তাই মোটামুটি চলে যায়। আপনার কিসের ব্যবসা? আমার বলে একটু হাসলেন মোহন সান্যাল। তারপর বললেন, আমার ব্যবসা অনেক দিন আগে উঠে গেছে। আচ্ছা, আপনি তো পুলিশের লোক নন, আপনার নাম কি? আমি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি। নামটা ভুল করেও কখনো কোথাও শুনেছেন কি? ভদ্রলোক একটু চমকিত হয়ে তাকালেন এবার রুদ্রপ্রিয়র দিকে। তারপর বললেন, আপনি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি? আপনার তত্ত্বাবধানে সেই বিখ্যাত মশলা ব্যবসায়ী দময়ন্তী দেবীর খুনি ধরা পড়েছিল না? রুদ্রপ্রিয় মৃদু হেসে বলল, আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার বলুন, আপনার ব্যবসা কি সেই ব্যক্তির সঙ্গে জড়িত কিছু? মানে খানিকটা ওই রকমই। তবে বিশ্বাস করুন, এখন ওসব পথ থেকে অনেক দিন দূরে রয়েছি। আর আমি কারবার করি না বছর 3 হলো। ওই দময়ন্তী দেবীর সঙ্গেও আমার যোগাযোগ ছিল জানেন। তবে এখন আমি একদম অন্যরকম একজন মানুষ। আচ্ছা, বুঝলাম। তাহলে এখন কিভাবে দিন চলে? এখন এই পুরনো কারবারের যা টাকা আছে সেসব দিয়েই চলে, আর নিজে খাটার দরকার হয় না। কিন্তু কতদিন চলবে সেভাবে? ভদ্রলোক একটা অদ্ভুত দুঃখের হাসি হাসলেন। তারপর বললেন, আয়ু আমার বেশি নেই। কর্কট রোগ ধরা পড়েছে মশাই, তাও আবার ব্রেনে। জানি না কবে কি হয়, তাই আর কাজকর্ম করা বন্ধ করে দিয়েছি। বেশ, তার মানে আপনি এখন আর অসাধু চক্রে যুক্ত নন? না না না, সেসব আগেই যুক্ত। আচ্ছা, শেষ যে ব্যবসায়িক কারবার আপনি করেছিলেন নির্মাল্য কর্মকার এবং সুনির্মল সামন্তর সঙ্গে, সেটা কি কোনো অসাধু চক্রের সংযোগ ছিল? না না, একেবারেই না। ওরা কখনো কোনো অসাধু কাজে যুক্ত ছিল না। তাহলে কি ছিল তার মধ্যে? দেখুন, আমার সবটা জানা একান্ত প্রয়োজন, নাহলে কিন্তু আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, এটা আপনি জেনে রাখুন। ভদ্রলোক কেমন যেন গুমড়ে গেলেন। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো এই সময়। একেবারে সজোরে বৃষ্টি এলো আকাশ ফুঁড়ে। আর আমরা সকলে হ্যারিকেনের আলোয় মোহন সান্যালের সম্মুখে বসেছিলাম তার থেকে গল্প শুনব বলে। তবে সেটা মোটেও আষাঢ়ে গপ্প নয়, বরং তার চেয়েও বেশি অদ্ভুত। ভদ্রলোক বলতে শুরু করলেন, ভূপতি তখন অনেক ছোট ছিল। আমার কথা সে বলেছে বটে, তবে সে জানতো না যে আমি কখনোই তার বাবা এবং নির্মাল্যর সঙ্গে বিজনেস করিনি। কেবলমাত্র ভালো বন্ধু ছিলাম, এবং ওরা দুজনে আমার থেকে কিছু মালপত্র নিত, এই যা। তাছাড়া ওদের সঙ্গে আমার কোনোভাবেই ব্যবসায়িক সম্পর্ক ছিল না। কিন্তু বাচ্চা মানুষকে তো আর সব কথা বলা যায় না। ওরা আসলে ছিল, বলতে পারেন, আমার খরিদ্দার। আমি ওদের বিক্রি করতাম, আর ওরাও আমার সঙ্গে বেশ ভাব জমিয়ে আড্ডা দিত আর কি। তবে এভাবেই কখন যে আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল জানি না। এরপর দীর্ঘদিন নানা কাজকর্ম আমারও চলছিল, আর সেই সঙ্গে ওদেরও। তবে একটা সময় একটা ঘোর বিপদের মুখে পড়তে হলো আমাদের। সেই বিপদ থেকে আমাদের নিস্তার পেতে গিয়ে যে পন্থা অবলম্বন করতে হলো, সে আর আপনাকে কিভাবে বলি। এখনো সে কথা ভাবলে আমার গা হাত পা একেবারে শিউরে ওঠে। আমি জানি ঠিক কত বড় পাপ আমরা করেছি। আমরা হয়তো নিজে হাতে কাউকে খুন করিনি, তবে দুটো ব্যক্তিকে মৃত্যুর পথে আমরাই এগিয়ে দিয়েছি। আমরা সকলে এক মনে শুনছিলাম কথাগুলো। ইন্সপেক্টর সুপ্রভাত জিজ্ঞেস করলেন, কিভাবে? সবটা বলুন দেখি একবার। হ্যাঁ, বলছি। তবে এর জন্যে আমাকে এখন মরতে হলেও আমি হাসি মুখে সবটা মেনে নেব, কারণ যা করেছি আমরা তার জন্য মৃত্যু আমাদের প্রাপ্য।
নির্মাল্য কর্মকারের এক বন্ধু ছিল, নাম জয়মাল্য বাগজি। সেই জয়মাল্যর সঙ্গে আমাদের খাতির হয়। নির্মাল্যর ছেলেবেলার বন্ধু হলেও আমার আর সুনির্মলের সঙ্গে তার পূর্বে কোনো সম্পর্ক ছিল না। একবার একটি মাদক পাচার করতে গিয়ে আমি বড্ড বিপদের মুখে পড়ি, বুঝলেন। আমার তখন মাথার ঠিক ঠিকানা ছিল না। উপর থেকে আদেশ এসেছিল 2 দিনের মধ্যে প্রায় 50 কেজির উপরে মাল পাঠাতে হবে শহরের বিভিন্ন পয়েন্টে। এভাবে মাত্র 2 দিনে অতটা ডিস্ট্রিবিউট করা আমাদের পক্ষে একেবারে অবাস্তব ব্যাপার। কিন্তু তার চেয়েও বড় সমস্যা ছিল সেই মাল লুকিয়ে রাখার। ব্যাগে ব্যাগে করে ছেলেরা আমার জায়গায় মাল নিয়ে আসতো বটে, তবে কয়েকটা ব্যাগ ধরা পড়ে গিয়েছিল পুলিশের তত্ত্বাবধানে। ব্যাস, আমার কারবার তখন প্রায় লাটে ওঠার যোগ। এদিকে গত কয়েক মাসে মাল নিয়ে পাচার করতে পারিনি বলে আমার যথেষ্ট চাপ যাচ্ছিল। সেই সময় আমার বন্ধু বান্ধব বলে বিশেষ কেউ ছিল না। তখন অনেক সাহায্য চেয়েছিলাম ওই নির্মাল্য আর সুনির্মলের কাছ থেকে, কিন্তু বিশ্বাস করুন কারোর থেকে সাহায্যের ছিটে ফোঁটাও পাইনি আমি। কিন্তু নির্মাল্য আমাকে হতাশ করল না। আসলে ওরা দুজনেই ব্যবসায়ী, তাই ওদের ধরা পড়ার চান্স অনেক বেশি। ওদের নিত্যদিন বিবিধ জিনিস নিয়ে কারবার করতে হয়, আর ওরা জানে যে আমি কিসের ব্যবসা করি, তাই ওরা এই রিস্ক নিতে রাজি হলো না। কিন্তু নির্মাল্য আমাকে একটা দারুণ পন্থা বলল, যেটা শুনে আমি একেবারে মজে গেলাম। কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি বুঝতে পারিনি ঘুণাক্ষরেও না যে সেদিনে সে চাপ আজও আমাকে বয়ে বেড়াতে হবে। নির্মাল্য কর্মকারের বন্ধু জয়মাল্য বাগজির সঙ্গে আমার তখন বেশ মাস কয়েকের আলাপ। আমি এক সন্ধ্যার আয়োজনে তাকে বললাম, শোনো না ভাইয়া, তোমার কাছে একটা অনুরোধ আছে আমার। অনুরোধ? কি বলো? অনুরোধ মানে তোমার কাছে আমার কিছু জিনিস রাখবো। আসলে তোমাকে বিশ্বাস করি বলেই বলছি। তোমার বাড়িতে নিচের তলায় যে ঘরটা পড়ে রয়েছে সেখানে আমার কিছু জিনিস থাকবে। আমি 2 দিনের মধ্যে ক্লিয়ার করে দেবো সবটা, কিন্তু আমাকে এই 2 দিন একটু জিনিস রাখতে দাও। কি জিনিস? আমাকে জানানো যাবে না? ভাই, এটা বড়ই গোপন জিনিস গো। তোমার বাড়িতে মাত্র 2 দিনের জন্য রাখবো, তারপর তোমার ওখান থেকে বের করে নিয়ে চলেও যাব। মাত্র 2 দিন ভাইয়া, একটু করতে পারবে না এইটুকু? লোকটি শিক্ষক ছিল। আমার কথায় নিজে বোধহয় কিছু আন্দাজ করেছিল, কিন্তু আমি তখন ওর দিকে একটা টোপ ফেললাম। ও স্ত্রীর তখন ক্যান্সার হয়েছিল। আমি ওকে অফার করলাম, দেখো তোমার বউয়ের তো ক্যান্সার, সেখানে ট্রিটমেন্ট করাতে গিয়ে তো তোমার একেবারে ঘটিবাটি বিক্রি করার মতো অবস্থা। আমি কিন্তু তোমায় অনেকটা সাহায্য করতে পারি এক্ষেত্রে, তুমি আমায় একটু সাহায্য করে দাও। কথা শুনলো জয়মাল্য, আর একটিও টুঁ শব্দ করলো না। আমার কাছে মাল আসার ঠিকানা আমি বদলে দিলাম। জয়মাল্য খুবই ভদ্রলোক ছিল, আর ওর বেশ সুনামও ছিল চারিদিকে, তাই ওকে কেউ সন্দেহ করবে না বলেই বিশ্বাস ছিল। কিন্তু এই পুলিশেরা জানি না কিভাবে সব তথ্য পেয়ে ছুটে ছুটে চলে আসে মাছির মতন। আমি প্রায় 30 কেজির মতো মাল নিয়ে ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু বেচারা ধরা পড়ে গেল। একেবারে হাতে নাতে পুলিশের কাছে ধরা পড়ে গেল আমার 10টা ছেলে। আমি আবার গা ঢাকা দিলাম তখন, কিন্তু জয়মাল্য কোথাও গা ঢাকা দিতে পারল না, তাই বাধ্য হয়ে ওকে সুইসাইড করতে হলো। মোহন সান্যাল থামলেন। সুপ্রভাত বললেন, কিন্তু সে জানলো কি করে ওগুলো আসল ড্রাগ? না জানলে তো সে সুইসাইড করবেন না, আগে ভাগেই ধরা পড়ে যাবেন, তাই না? হালকা হেসে মোহন সান্যাল বললেন, হ্যাঁ, সেই ঠিকই বলেছেন আপনি। খুব একটা বোকা ছিল না জয়মাল্য। প্রথম দিন ও জিনিস দেখেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু তখন আমি ওকে বউয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দিয়ে রেখেছি যে ওর যে কিছুই করার ছিল না।
জয়মাল্য তাই অপমানিত হওয়ার ভয়ে একেবারে কোণঠাসা হয়ে গেল। আসলে আমার জীবনে ওরকম ক্রাইম একটাও নেই জানেন। আমি নিজে একটি ভদ্রলোককে জোর করে ভুল পথে চালিত করেছি, আর তারপর যখন সে নিজে বলি দিল নিজের প্রাণ, তখন আমি কাপুরুষের মতো পালিয়ে বেরিয়েছি। আমি জানি না আমার এই পাপ কোনোদিন আমি ঢাকতে পারবো কিনা, মুছতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব যাতে আমি এসব ভুলতে পারি কোনোদিন। নইলে সেই ব্যথা আজও আমায় বিষম জ্বালা দেয়। বলে ভদ্রলোক বিমর্ষ হয়ে পড়লেন। রুদ্রপ্রিয় বলল, আপনি জানেন না মোহনবাবু, ওই ব্যক্তি অর্থাৎ জয়মাল্য বাগচি আমার শিক্ষক ছিলেন। তার মৃত্যুর কারণ সুইসাইড আমি সেটা জানতাম, কিন্তু কি কারণে যে সে সুইসাইড করেছিল সেটা আমার জানা ছিল না। আজ বড্ড খারাপ লাগছে স্যারের কথা ভেবে। উনি বড় ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, বড় ভালো মানুষ ছিলেন। নিজের জীবনটা ওভাবে যে ও দিয়ে দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ওর অবর্তমানে ওর বউ সেই শোকে আত্মহত্যা করল। ওদের ছোট ছেলেটা না জানি আজ কোথায় আছে, সে একেবারে অনাথ হয়ে পড়ল। রুদ্রপ্রিয় এবার একটু থেমে বলল, এক মিনিট, এই কথাটা আমার মাথায় আসেনি বৃশ্চিক। বিলু অর্থাৎ স্যারের ছেলের খবর আমার কাছে এখন নেই। বেশ কিছু বছর ওর সঙ্গে যোগাযোগ ছিল তারপরে যদিও, তবে এখন আর একেবারেই নেই। আমি বললাম, তাকে দেখলে চিনতে পারবে? আরে বললাম না, মুখটা তেমন স্পষ্ট মনে নেই, তবে সে কি এসব করছে এখন? কিন্তু করলেও কেন করবে এত বছর বাদে? করার হলে তো আগেই করতে পারত, এতদিন ধরে অপেক্ষা করে করছে কেন? মোহনবাবু বড্ড বিষণ্ণ চিত্তে বসেছিলেন তার সোফার উপর। তিনি বললেন, সেই ছেলে আমার প্রাণ চাইলেও আমি তাকে দিয়ে দিতে রাজি আছি। আমি তার কাছে ক্ষমা চাইতেও পারবো না, কারণ কারণ আমার সে মুখ নেই, আমার সে মুখ নেই। বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমাদের চারপাশে এখনো ঘন অন্ধকার। বাইরে এখন বেশ কয়েকটি বাজ পড়ছে। হ্যারিকেনের আলোয় মোহন সান্যালের কান্না ভেজা মুখ দেখে আর তার অতীতে করা ভয়ঙ্কর কাহিনী শুনে বড্ড কষ্ট হচ্ছে মনের ভিতর। ইস, এই হৃদয় বিদারক কাহিনীতে একেবারে সর্বশান্ত হয়েছিল রুদ্রপ্রিয়র বাল্যবন্ধু। রুদ্রপ্রিয় সুপ্রভাতের দিকে তাকিয়ে বলল, সুপ্রভাত বাবু, আমার যা মনে হয় তাতে বিলু অর্থাৎ জয়মাল্য বাগচির ছেলের সঙ্গে জড়িত থাকতে পারে। এরকম একটা কাহিনী আগে জানলে অনেক আগে ব্যাপারটার একটা মীমাংসা করা যেত। আচ্ছা, আর কেউ কি ছিল এই ব্যাপারের সঙ্গে যুক্ত মোহনবাবু? মোহনবাবু উত্তর দিলেন, না, শুধু আমরাই। বেশ, তবে সুপ্রভাত বাবু, আপনি কড়া নজরদারির ব্যবস্থা করুন মোহনবাবুর বাড়ির ওপর, কারণ যে কোনো উপায়ে ওনার ওপর ঝাঁপাতে পারে খুনি। জানি না ওরা দলে কতটা ভারী হবে, তবে আশা করি আপনার পুলিশ বিভাগের চেয়ে বেশি হবে না। আপনি একদম চিন্তা করবেন না রুদ্রপ্রিয় বাবু, আমি একেবারেই কোনো রকম সমস্যার সৃষ্টি হতে দেব না। হ্যাঁ, আমি সবাইকে বলে রাখছি, কেমন? আশা করি অপরাধী শাস্তি পাবি, তাই না? আমরা তিনজনে উঠে পড়লাম মোহনবাবুর বাড়ি থেকে। তারপর বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি এখন ধরে গেছে। রুদ্র একটা সিগারেট ধরিয়ে বলল, বড্ড অদ্ভুত কাণ্ড জানো তো বৃশ্চিক, বড্ড অদ্ভুত কাণ্ড। এই স্যারের কাছে আমি পড়তাম তখন, যখন উনি গত হন, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে ওনার মৃত্যুর পিছনে এরকম অসাধু কার্যকর্ম লিপ্ত আছে। আমি বললাম, সে কি আর সাধারণ ভাবনার বিষয়বস্তু? কিন্তু রুদ্রপ্রিয়, তখন কি কোথাও এতটুকু খবর জানাজানি হয়নি এই ব্যাপারে? একজন মানুষ এরকম অসাধু চক্রে ধরা পড়ল, অথচ কোনো খবরে কিছু বেরোয়নি। না, বেরোয়নি। হয়তো এই ব্যাপারে কোনো গোপনীয়তা বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। তবে খুনি যেই হোক না কেন, তার এইভাবে খুন করে যাওয়ার পিছনে যথেষ্ট মোটিভ আছে। আচ্ছা সুপ্রভাত বাবু, আপনার কি মনে হয় এই যুক্তি কতখানি ঠিক? তিনি একটু হেসে বললেন,
দেখুন দেখুন, আপনি একজন গোয়েন্দা, কেস সলভের জন্যই তো এসব করা, তাই না? সেখানে এমন কোনো সত্য যদি উঠে এসে অসৎ ব্যক্তির পর্দা ফাঁস করে দেয়, তাহলে খুনির মোটিভ আরও জোরালো হয়, তাই না? এবং এই ব্যক্তির খুন হওয়ার পেছনে কোনো ভুল নেই। হ্যাঁ, আমারও সেই রকমই ধারণা, কিন্তু আমাদের এই খুন রুখতে হবে। আপনার লোকেরা গাড়ি ধরতে পারলো কি? না, এখনো পারেনি। কালকে ধর্মতলার ওখানে একটি গাড়িকে সন্দেহ করা হয় ঠিকই, তবে সেটিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আচ্ছা, বুঝলাম। আচ্ছা রুদ্রপ্রিয় বাবু, আপনার কি মনে হয় ওই খুনি, মানে যিনি খুন করছেন, তিনি আমাদের ভয়ে সহজে ছেড়ে দেবেন মোহন সান্যালকে? আপনার তো বন্ধু উনি, আপনি যদি এ ব্যাপারে একটু একটু গাইড করতেন। দেখুন, আমি অনুমান করতে পারি মাত্র। খুনির কিন্তু আপনার এই নিরাপত্তা ভেঙে ঘরে ঢুকে যাওয়ার ক্ষমতা খুব একটা হবে না। তবে যদিও সে সেটা পারে, আগে মোহন সান্যালকে ক্ষমা চাওয়াবে আর তারপর সে খুন করবে। তবে এই খুনটা খুব একটা সহজ খুন হবে বলে মনে হয় না, কারণ এর জন্যই তার বাবা মা পরলোক গমন করেছেন এবং তার শৈশব একেবারে ধুলোয় মিশে গিয়েছে। তো এটা বড্ড জটিল একটা প্রশ্ন আমার কাছে। আর যদি অন্য কেউ খুনের পিছনে থাকে, তাহলে সে ব্যাপারে এখন কিছু আমার মাথায় আসছে না। তবে আমার মনে হয় না এর অন্যথা অন্য কিছু হবে বলে। আপনি কিন্তু বিলুর পরিচয় খোঁজা শুরু করুন এক্ষুনি, নাহলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। বেশ বেশ। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কি বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসবো? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। বেশ, তাহলে একটু অপেক্ষা করুন, আমাকে একটু বাথরুমে যেতে হবে আর কি। ভদ্রলোকের বাড়িতে এলাম, এখন বাইরে কাজটা সারলে বড্ড বাজে দেখায়, তাই না? এই রঘু, ওনাকে একটু জিজ্ঞাসা করো তো বাথরুমটা কোথায়। বলে হাঁক দিতে দিতে চলে গেলেন ইন্সপেক্টর। আমরা দুজনে সেখানে দাঁড়িয়ে ফুঁকতে লাগলাম। বৃষ্টি মৃদু মৃদু পড়ছে বটে, তবে সেটা তেমন একটা গ্রাহ্য না করলেও চলে। বৃষ্টির ছাঁট লেগে চশমার উপর জলীয় আস্তরণ পড়ছিল। আমি সেটা বুক পকেটে রাখতে গিয়ে রুদ্রপ্রিয়কে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা রুদ্র, সুপ্রভাত বাবুর একটা বিষয় তুমি লক্ষ্য করেছ? কি বলো তো? ওর ব্যাচ? হ্যাঁ, ওটা দেখতে পেলাম নাই বেলা, তবে কালকে বলে যেন কোথায় আটকে গেল রুদ্রপ্রিয়। ওর মুখখানা দেখে আমার নিজেরই কেমন একটা রোমাঞ্চ খেলে গেল সারা শরীরে। রুদ্রপ্রিয় আমাকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, বৃশ্চিক, তাড়াতাড়ি চলো বাড়ির ভেতর, মোহন সান্যালের মৃত্যুর ঘণ্টা বাজলো বলে। এই বলে আমাকে নিয়ে এক প্রকার ছুটতে লাগলো সে। বৃষ্টি ভেজা কাঁদায় আমি হোঁচট খেলাম একবার, কিন্তু কোনো মতে সেখানে ঢুকতেই রুদ্রপ্রিয় চিৎকার করলো একটি কনস্টেবলের উদ্দেশ্যে, তোমাদের সাহেব কোথায়? তারা উপরে নির্দেশ করলে রুদ্রপ্রিয় দ্রুত ছুটে গেল সেই দিকে। আমিও তার পিছু পিছু ছুটলাম। এহেন পরিস্থিতিতে আমারও পিছন পিছন বাকি পুলিশরা ছুটে চলল উপরতলায়। সেখানে মোহনবাবু দেখি সোফায় বসে আছেন, আর তার সামনের সোফায় বসে আছেন সুপ্রভাত বাবু। কিন্তু হ্যারিকেনের আলো তার বুকের উপর যে জিনিসটার দিকে নির্দেশ করছে, সেটা দেখে আমার বুক ছলকে উঠল। একটা ছুরি মোহন সান্যালের বুকে খুব গভীরভাবে বিদ্ধ হয়ে আছে। ইন্সপেক্টর সুপ্রভাত ঠান্ডা গলায় বললেন, এখন আর ওনাকে কোনোভাবে বাঁচানো যাবে না রুদ্রপ্রিয়। ওর হার্টের সঙ্গে সংযোগকারী মহাধমনীতেই ওটা আমি বিঁধে দিয়েছি একেবারে। ওটা বের করে আনলে ও এখানে মরে যাবে, আর না বের করলে তিলে তিলে মরবে। এখন সব খেলা শেষ ভাইরে। তুই যেভাবে যেভাবে বলেছিলি খুনির শেষ খুনের পদ্ধতির কথা, আমি বর্ণে বর্ণে তা পালন করেছি। অন্যদের থেকে এটা অধিক কষ্টের হচ্ছে আর কি, তাই না? তাই না মোহন কাকু? বলে মাথা নিচু করে বসে রইলেন সুপ্রভাত বাগচি। এতক্ষণে আপনারাও নিশ্চয়ই আমার মতন ওর পদবি আন্দাজ করে নিয়েছেন। তার লাভার মতো আগুনে পোড়া দুই চোখ দেখে আমার বুকটা শুকিয়ে উঠল। প্রতিশোধের আগুনে রাঙা চোখ কি এমন ভয়ানক হয়?
পরদিন সকালে যখন বৌঠান চা খেতে খেতে জিজ্ঞেস করলো রুদ্রকে, আমাকে একবার পুরোটা গুছিয়ে বলো না, আমার না অনেকাংশে গুলিয়ে গেছে। রুদ্রপ্রিয় চা একটা চুমুক দিয়ে বলল, মনে আছে নির্মাল্যবাবুর খুন, অর্থাৎ আমাদের এই 3টে খুনের মামলার প্রথম খুনের সময় আমার বিলুর কথা মনে পড়েছিল। এটাই বোধহয় সমাপতনের একটি অদ্ভুত কাণ্ড। আমার ঠিক ওর কথাই মাথায় এলো, অথচ আমার পাশে বসে আমার থেকে জিজ্ঞেস করে ও খুন করে ফেললো মোহন সান্যালকে, আর আমি কিছুই করতে পারলাম না। কি অদ্ভুত! আসলে প্রথম 2টো খুন খুব সহজভাবে করতে পারলেও তৃতীয়টি করতে গিয়ে ওকে বেগ পেতে হয়। আর 2টো খুন কিন্তু ও নিজে হাতে করেনি, লোক ভাড়া করে খুন করা হয়েছে নির্মাল্য কর্মকার আর সুনির্মল সামন্তকে। 3 নম্বরটাও সেরকম হতে পারত, কিন্তু আমাদের ওরকম আগমনে খুনি পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে, যার ফলে ব্যাপারটা নিজের হাতেই সম্পূর্ণ করতে হয় সুপ্রভাতকে। ও দরজা টোকা দিয়ে বুঝিয়ে দিয়েছিল ওর ভাড়াটে খুনিকে, আর জোরে জোরে চিৎকার করে ডেকেছিল মোহনবাবুকে, যাতে ওর খুনি পালিয়ে যায় সেখান থেকে। ও যে পুলিশ অফিসার হয়েছে আমি জানতাম না, বরং ওর ব্যাপারে কোনো খোঁজ খবরই আমার কাছে ছিল না। ও এতদিন অপেক্ষা করছিল একজন নামী পুলিশ অফিসার হয়ে ব্যাপারটাকে সঠিকভাবে এক্সিকিউট করার জন্য। নিজে পুলিশ অফিসার হওয়ার দরুন সেই সব জায়গা পাহারা দেয়নি, যাতে ওর ভাড়াটে খুনের গাড়ি কখনোই ধরা না পড়ে। ফলে বেমালুম কলকাতা শহরের বুকে হত্যালীলা চলছিল, তাও আবার 12 ঘন্টার মধ্যে 2টো খুন হয়ে মৃতদেহ পড়ে আছে রাজপথে। যাই হোক, 3য় খুনের আগে নিজের মুখে কনফেশন তো পেয়ে গিয়েছিল আমাদের সামনে। নিজ মুখে কাঁদতে কাঁদতে নিজের অপরাধ স্বীকার করেছেন মোহনবাবু। আমার তখনই বোঝা উচিত ছিল যখন ও বলল অপরাধী ঠিক শাস্তিই পাবে। বড্ড ভুল হয়ে গেছে। শেষে বৃশ্চিক যখন ওর ব্যাসের কথা বলল, তখন আমার মনে পড়ে গেল আগের দিনের কথা। গতকাল ওর বুক পকেটে নিজের ব্যাজ ছিল না। পুলিশের ব্যাসে তার নাম আর তার পদবি পাশাপাশি লেখা থাকে। যখন মনে পড়ল তার আগের দিন বায়োস্কোপ থেকে বেরিয়ে নির্মাল্য কর্মকারের খুনের পর সুপ্রভাত যখন এসেছিল, তখন ওর ব্যাচে পরিষ্কার লেখা ছিল সুপ্রভাত বাগচি। আর তারপরও সব কটা কথা মাথায় নাড়িয়ে চাড়িয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিলাম ঘরের উদ্দেশ্যে। মনে আছে বৃশ্চিক? ও কিন্তু বলেছিল বাড়ি থেকে বেরোনোর সময় অপরাধী শাস্তি পাবেই। সুপ্রভাত একেবারে এমন জায়গায় ছুরিটি বিদ্ধ করেছিল যাতে কোনোভাবে মোহন সান্যালের বাঁচার সম্ভাবনা নেই। আমি বললাম, এই জন্যে ও তোমার থেকেও ব্যাপারটাকে নিশ্চিত করালো যে এটা কোনো অপরাধ বলে তুমি মনে করো কিনা, আর মোহন সান্যালের খুন হওয়া নৈতিক কিনা। রুদ্রপ্রিয় চায়ের কাপটা নামিয়ে বলল, সেই বৃশ্চিক, কিছু কিছু সময় হেরে গেলেও ততটা খারাপ লাগে না, জানো তো। আসলে নৈতিকতার জয়ের জন্যই তো গোয়েন্দা হয়েছি আমি। লোকটি শেষ বয়সে এসে যথেষ্ট অনুতপ্ত ছিলেন, তাই কোনোভাবেই ওর খুন করাটা নৈতিকতার মধ্যে পড়ে না। তাই খারাপ লাগছে এটা ভেবে যে এই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে খুনের রক্তে হাত রাঙাতে হয়েছে। শেষটা অন্যরকম হলেও পারত। মাস্টারমশাই মৃত্যু রহস্য খোলসা হয়ে গেল একেবারেই। যাই হোক বেসিক, আজকে মনটা একটু সঠিক করতে টকি হাউস অভিমুখে যাওয়া যাক নাকি? শুনলাম একটা ভালো বায়োস্কোপ এসেছে। বৌঠান অবাক হয়ে বলল, তুমি সত্যিই যাবে? কেন, বারণ করছো নাকি প্রতিমা? শেষ হলো আমাদের আজকের কাহিনী রক্তাক্ত রাজপথ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।